চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। ফেরিঘাটের পন্টন থেকে পদ্মায় পড়ল বাস, 18 লাশ উদ্ধার। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের পন্টন থেকে একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। ধারণা করা হচ্ছে বাসটিতে 40 জনের মতো যাত্রী ছিলেন। এই ঘটনায় এ পর্যন্ত নারী ও শিশুসহ 18 জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সোয়া 5টার দিকে পন্টনে ফেরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জানিয়েছেন, উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে টেনে তুলেছে। উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে নারী ও শিশু রয়েছে। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলেছে 5 বার। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 5 বার মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তালিকা অনুযায়ী দেশে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় 1,98,000। নতুন সংজ্ঞা অনুযায়ী তালিকা যাচাই বাছাইয়ের কাজটি করছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনার পর অন্তর্বর্তী সরকার আরও 9 মাস ক্ষমতায় ছিল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, স্বাধীনতার পর 71 সালের 7ই আগস্ট রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়। মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বড় ধরনের পরিবর্তন আসে 2018 সালে, এরপর 2025 সালে। মুক্তিযুদ্ধের শক্তি ও চৈতন্য উদ্বোধনের তাগিদ। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে পূর্ব বাংলার মানুষের বিশেষ অবদান ছিল, কিন্তু শুরু থেকেই এখানকার মানুষদের অবজ্ঞা করেছে তৎকালীন শাসকগোষ্ঠী। অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি সামরিক স্বৈরশাসন ও বাঙালি বিদ্বেষের কারণে তৈরি হয় বিরূপ পরিস্থিতি। প্রশাসন, ব্যবসা বাণিজ্য, সামরিক বেসামরিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোয় বাঙালিদের প্রান্তিক করে রাখা হয়। 11 মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এইচ.এম. এরশাদ ছাড়া এত উঁচু পদের কোনো সেনা কর্মকর্তার গ্রেপ্তার হওয়ার নজির খুব একটা বেশি নেই। মাসুদ উদ্দিনের বিরুদ্ধে আপাতত ফৌজদারি অপরাধ সম্পর্কিত মামলা আছে। মানব পাচার সংক্রান্ত একটি মামলায় তিনি 5 দিনের রিমান্ডে রয়েছেন। মাসুদ উদ্দিন চৌধুরীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট বা সংস্থার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে তাকে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, 2007 সালের 11 ঘটনায় তার ভূমিকা এবং আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতাবান হয়ে ওঠার নেপথ্যের কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি পর্যালোচনা করছে ইরান। 15 দফার ওই প্রস্তাবে ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই বিষয়ে নিশ্চয়তা চাওয়া হয়েছে। তবে প্রস্তাবটি নিয়ে ইরানের প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক নয় বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্যস্থতাকারী পাকিস্তানের 2 কর্মকর্তা জানিয়েছেন, তারা ইরানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং আশা করছেন ইরান দ্রুতই আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে। এর আগে ইরানের অন্য একজন কর্মকর্তা জানিয়েছিলেন, তুরস্ক যুদ্ধ শেষ করতে সাহায্য করেছে এবং পাকিস্তান অথবা তুরস্কে যুদ্ধবিরতির আলোচনা হতে পারে। গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাবে জামায়াতের আপত্তি। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে 20টির বিষয়ে এখনও একমত হতে পারেনি জাতীয় সংসদের বিশেষ কমিটি। জামায়াতে ইসলামী গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাবের বিরোধিতা করেছে। দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও পুলিশ কমিশন অধ্যাদেশে কিছু সংশোধনী আনার প্রস্তাবের বিষয়েও বিরোধী দলের আপত্তি রয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। 20টি বিষয় নিয়ে আগামী 29 মার্চ আবার আলোচনা হবে। যেসব বিষয়ে কমিটিতে ঐকমত্য হবে না, সেগুলো বিল আকারে সংসদে তোলা হবে। আলোচনার দাবির মধ্যে মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছেন ট্রাম্প। ইরানে আগ্রাসন চালাতে ট্রাম্প প্রশাসন কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে। মধ্যপ্রাচ্যের অন্তত 19টি ঘাঁটিতে আগে থেকেই 40 থেকে 50 হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। এর সঙ্গে নতুন করে আরও সেনা যুক্ত হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার হবে। পেন্টাগনের একাধিক সূত্র বলছে, মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত 82তম এয়ারবর্ন ডিভিশনের কয়েক হাজার সেনাকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। তবে তাদের ঠিক কবে বা মধ্যপ্রাচ্যের কোন জায়গায় মোতায়েন করা হবে, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান সেখানকার মার্কিন সব গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, আমাদের ভূমি রক্ষায় আমাদের সংকল্পকে পরীক্ষা করতে আসবেন না। ট্রাম্পের জনপ্রিয়তা আরও কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি ও ইরান নিয়ে অসন্তোষের মূল কারণ। রয়টার্স ইপসোসের জনমত জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপে দেখা গেছে, মাত্র 36% মানুষ ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তুষ্ট, যা গত সপ্তাহে ছিল 40%। জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের ভূমিকায় সমর্থন দিয়েছেন 25% মানুষ। অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ওপর আস্থা রাখছেন 29% মানুষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কে আসলে সত্য বলছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু ইরানের শীর্ষ কর্মকর্তারা তা অস্বীকার করছেন। বিশ্লেষণে দেখা যায়, সম্ভাব্য যুদ্ধবিরতি থেকে যুক্তরাষ্ট্র ও ইরান কি পেতে পারে তার ওপর নির্ভর করছে অনেক কিছু।
ইরান চায় যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সমস্যায় পড়ুক। ট্রাম্পের দাবি, এক ইরানি শীর্ষ কর্মকর্তার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে এবং ঐকমত্যের বড় কিছু জায়গা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ ঘিরে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা চলছে, ট্রাম্পের আলোচনার কথা বলার উদ্দেশ্য হতে পারে ওই বাজারকে স্থিতিশীল করা। একই সঙ্গে ওয়াশিংটন যদি ইরানি ভূখণ্ডে কোনো ধরনের স্থল অভিযানের সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে এই আলোচনার খবর মার্কিন সেনাদের সেখানে পৌঁছানোর জন্য বাড়তি কিছু সময় দিতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতেই এই ভুয়া খবর ছড়ানো হচ্ছে। আইসিইউর অপেক্ষায় থাকা ৩৩ শিশুর মৃত্যু ১১ দিনে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউর অভাবে ১১ দিনে ৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে আইসিইউ শয্যা আছে মাত্র ১২টি, যেখানে ৩৮ শিশু আইসিইউর জন্য অপেক্ষমান রয়েছে। সময়মতো আইসিইউ সেবা না পাওয়ায় সংকটাপন্ন শিশুদের জীবনহানি ঘটছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী গত ১১ থেকে ২২ মার্চের মধ্যে আইসিইউর জন্য অপেক্ষাকালে ৩৩টি শিশু মারা গেছে। হাসপাতালটিতে জরুরি ভিত্তিতে আরও আইসিইউ শয্যা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকেরা। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ৪০ শয্যার আইসিইউ থাকলেও শিশুদের জন্য পর্যাপ্ত শয্যা নেই।